আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ইসরায়েলের একটি চাঞ্চল্যকর দাবি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সম্ভাব্য স্থলহামলার প্রচ্ছন্ন হুমকির জবাবে ইউরোপের দিকে, যেখানে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এবং সবচেয়ে পরীক্ষিত মিত্র, ইরানের অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী সামরিক শাখা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী এবং অত্যাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানি ড্রোনের আঘাতের শিকার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, যা বৈশ্বিক সামরিক বিশ্লেষকদের রীতিমতো হতবাক করে দিয়েছে। এবং এই ঘটনাটি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা ও কৌশলগত সামরিক ভারসাম্যের ক্ষেত্রে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ এবং সামরিক কৌশল নিয়ে খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে একটি মার্কিন বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ার শুধু একটি জাহাজ নয়, বরং এটি ভাসমান একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি, যার চারপাশে থাকে শক্তিশালী ডেস্ট্রয়ার, ক্রুজার এবং সাবমেরিনের এক বিশাল নিরাপত্তা বলয়, যাকে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বলা হয়। আর এমন একটি অভেদ্য নিরাপত্তা বলয় ভেদ করে ইরানি ড্রোনের এই আঘাত সফল হওয়া প্রমাণ করে যে বর্তমান সময়ের ড্রোন প্রযুক্তি কতটা ভয়ঙ্কর এবং উন্নত রূপ ধারণ করেছে, যা প্রথাগত সামরিক শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। সামরিক বিশ্লেষকরা এই ঘটনাটিকে একটি গেম চেঞ্জার হিসাবে দেখছেন, কারণ এটি প্রমাণ করে যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা বিশাল রণতরীগুলো এখন তুলনামূলক অনেক কম খরচে তৈরি করা আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোনের কাছে চরম ঝুঁকির সম্মুখীন হচ্ছে, যা ভবিষ্যতে নৌযুদ্ধের পুরো ব্যাকরণই বদলে দিতে পারে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই পুরো অঞ্চলে এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিশ্ব অর্থনীতিতেও এর একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, বিশেষ করে জ্বালানি তেলের বাজার এবং বৈশ্বিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায়, কারণ এই অঞ্চল দিয়ে বিশ্বের একটি বিশাল অংশের তেল পরিবহন হয়ে থাকে এবং এ ধরনের অস্থিরতা শিপিং কোম্পানিগুলোর ইন্স্যুরেন্স খরচ বাড়িয়ে দেয়, যা শেষ পর্যন্ত বিশ্বব্যাপী মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় ইসরায়েলের একটি চাঞ্চল্যকর দাবি, যেখানে তারা একজন শীর্ষস্থানীয় হামাস কমান্ডারকে সফলভাবে নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে, যা মধ্যপ্রাচ্যের এই চলমান সংঘাতের ভৌগোলিক বিস্তৃতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। লিবিয়া এমনিতেই গত এক দশকের বেশি সময় ধরে নানা ধরনের অভ্যন্তরীণ অস্থিরতা, রাজনৈতিক বিভাজন এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রভাবের কারণে একটি অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর এর মধ্যে এমন একটি বহিঃশক্তির ইন্টেলিজেন্স অপারেশনের খবর পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে বলে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে মোসাদ, দেশের সীমানার বাইরে গিয়ে এ ধরনের হাই প্রোফাইল অপারেশন পরিচালনার জন্য বিশ্বব্যাপী পরিচিত হলেও লিবিয়ার মতো একটি আফ্রিকান ভূখণ্ডে এই ধরনের টার্গেটেড অপারেশনের দাবি এটাই প্রমাণ করে যে তারা তাদের লক্ষ্যবস্তুগুলোকে শুধু গাজা বা লেবাননের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না, বরং বিশ্বজুড়ে যেখানেই তারা তাদের নিরাপত্তার জন্য হুমকি বলে কাউকে মনে করছে, সেখানেই তাদের গোয়েন্দা নেটওয়ার্কের জাল বিস্তার করছে। এই ঘটনার একটি বড় ভূরাজনৈতিক তাৎপর্য হচ্ছে এটি উত্তর আফ্রিকার দেশগুলোর নিজস্ব নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে একটি বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে, কারণ অন্য একটি দেশের ভূখণ্ডে ঢুকে এ ধরনের অভিযান পরিচালনা করা আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে সবসময়ই বিতর্কের জন্ম দেয় এবং সংশ্লিষ্ট দেশের জন্য তা চরম অস্বস্তিকর একটি বিষয় হয়ে দাঁড়ায়। বিশ্লেষকরা মনে করছেন, লিবিয়ার বর্তমান দুর্বল কেন্দ্রীয় সরকার এবং নিরাপত্তা কাঠামোর ফাটলগুলোকে কাজে লাগিয়েই হয়তো বিভিন্ন গোষ্ঠী সেখানে আশ্রয় নিচ্ছে এবং একই কারণে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সেখানে নির্বিঘ্নে তাদের অপারেশন চালাতে সক্ষম হচ্ছে, যা পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্য একটি বড় ধরনের অ্যালার্ম বেল বা সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি সম্ভাব্য স্থলহামলার প্রচ্ছন্ন হুমকির জবাবে ইরানের বর্ষিয়ান রাজনীতিক এবং কৌশলগত নীতি নির্ধারক আলী লারিলানি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, আসো
তোমাদের জন্যই অপেক্ষা করছি, যা মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং ডেটারেন্স বা প্রতিরোধ কৌশলের একটি ধ্রুপদী উদাহরণ হিসাবে আন্তর্জাতিক মহলে আলোচিত হচ্ছে। কূটনীতি এবং সামরিক রণকৌশলে এই ধরনের বাকযুদ্ধ নতুন কিছু নয়, তবে যখন দুটি পরাক্রমশালী এবং প্রভাবশালী রাষ্ট্রের মধ্যে এই মাত্রার হুমকি পাল্টা হুমকির আদান-প্রদান ঘটে, তখন তা শুধু ওই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং পুরো বিশ্বের অর্থনীতির স্নায়ুতে একটি বড় ধরনের চাপ সৃষ্টি করে। আলী লারিজানির এই আত্মবিশ্বাসী এবং কিছুটা আক্রমণাত্মক বিবৃতি মূলত ইরানের অভ্যন্তরীণ জনগণকে একটি শক্ত বার্তা দেওয়ার পাশাপাশি বহির্বিশ্বকেও এই বার্তা দিচ্ছে যে তারা যে কোনো ধরনের সামরিক আগ্রাসন মোকাবেলার জন্য নিজেদের ভূখণ্ডে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা এতটাই শক্তিশালী মনে করে যে খোদ যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির স্থলহামলার হুমকিকেও তারা সরাসরি চ্যালেঞ্জ করার সাহস দেখাচ্ছে। ইতিহাস ঘাটলে দেখা যায় ইরান তাদের ভৌগোলিক অবস্থান, রুক্ষ পাহাড়ি ভূপ্রকৃতি এবং তাদের রেভলিউশনারি গার্ডের অত্যন্ত সুসংগঠিত অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশলের কারণে যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য একটি অত্যন্ত কঠিন এবং প্রাণঘাতী যুদ্ধক্ষেত্র হিসাবে প্রমাণিত হতে পারে, যা পেন্টাগনের সামরিক স্ট্র্যাটেজিস্টরাও খুব ভালো করেই জানেন। যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই ধরনের স্থলহামলার হুমকি হয়তো তাদের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির একটি অংশ হতে পারে, যার মূল উদ্দেশ্য সরাসরি যুদ্ধে জড়ানো নয়, বরং ইরানের ওপর প্রবল মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করে তাদেরকে আলোচনার টেবিলে নিজেদের শর্তে বাধ্য করা। ইউরোপের দিকে, যেখানে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এবং সবচেয়ে পরীক্ষিত মিত্র যুক্তরাজ্য এক অভাবনীয় এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, কারণ খোদ ডোনাল্ড ট্রাম্পের মতো প্রভাবশালী নেতার প্রচ্ছন্ন হুমকির পরও যুক্তরাজ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের সামরিক সংঘাতে বা যুদ্ধে যোগ দিচ্ছে না, যা ট্রান্স আটলান্টিক মিত্রতায় একটি বড় ধরনের ফাটল বা অন্ততপক্ষে স্বাধীন পররাষ্ট্রনীতির একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। ঐতিহাসিকভাবে আমরা দেখেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু করে ইরাক বা আফগানিস্তান যুদ্ধ সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে এবং ব্রিটিশ সরকার সব সময়ই মার্কিন পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান সমর্থক হিসেবে নিজেদের প্রমাণ করে এসেছে। কিন্তু বর্তমানে যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত থেকে এটি অত্যন্ত পরিষ্কার যে লন্ডনের বর্তমান রাজনৈতিক নেতৃত্ব তাদের দেশের নিজস্ব অর্থনৈতিক অবস্থা, অভ্যন্তরীণ জনমতের প্রবল চাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সামগ্রিক ভূরাজনৈতিক অবস্থানের কথা চিন্তা করে অন্ধভাবে যুক্তরাষ্ট্রের অনুসরণ করা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। আপনারা জানেন যে যুক্তরাজ্য বর্তমানে বেশ কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ, মূল্যস্ফীতি এবং ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য সমন্বয়ের মতো জটিল সমস্যাগুলো নিয়ে লড়াই করছে। আর ঠিক এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে একটি নতুন এবং সম্ভাব্য দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়া তাদের অর্থনীতির জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে, যা কোনোভাবেই সেখানকার সাধারণ করদাতারা সমর্থন করবে না। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে ইউরোপীয় দেশগুলো বিগত কয়েক বছর ধরেই নিজেদের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে এবং তারা বুঝতে পেরেছে যে সব ক্ষেত্রে ওয়াশিংটনের উপর পুরোপুরি নির্ভর করা তাদের নিজস্ব জাতীয় স্বার্থের অনুকূলে নাও হতে পারে। ইরানের অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর নতুন প্রধান হিসেবে আহমাদ বাহিদির নাম ঘোষণা করা হয়েছে, যা ইরানের ভবিষ্যৎ সামরিক কৌশল এবং আঞ্চলিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আহমাদ বাহিদি ইরানের রাজনৈতিক এবং সামরিক অঙ্গনে কোনো নতুন মুখ নন। তিনি এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেছেন এবং তার মতো একজন অত্যন্ত অভিজ্ঞ, কৌশলী এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিকে IRGCর মতো একটি বিশাল বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়াটা সাধারণ কোনো প্রশাসনিক রদবদল নয়, বরং এটি ইরানের সুপ্রিম লিডারের একটি অত্যন্ত সুচিন্তিত কৌশলগত পদক্ষেপ। IRGC কেবল একটি গতানুগতিক সামরিক বাহিনী নয়, এটি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা, ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম, অর্থনীতি এবং দেশের বাইরের বিভিন্ন কৌশলগত অপারেশনের ক্ষেত্রে একটি বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করে। আর বর্তমানের এই চরম উত্তেজনাকর ভূরাজনৈতিক পরিস্থিতিতে এমন একটি বাহিনীর কমান্ড একজন অভিজ্ঞ এবং দূরদর্শী স্ট্র্যাটেজিস্টের হাতে তুলে দেওয়া প্রমাণ করে যে ইরান দীর্ঘমেয়াদী কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নিজেদের প্রস্তুত করছে। আন্তর্জাতিক সম্পর্ক
এবং সামরিক বিশ্লেষকদের মতে আহমাদ বাহিদির নিয়োগের ফলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে তাদের মিসাইল এবং ড্রোন কর্মসূচির আরও ব্যাপক আধুনিকীকরণ এবং সম্প্রসারণ হতে পারে, কারণ তিনি প্রতিরক্ষামন্ত্রী থাকা অবস্থায় ইরানের দেশীয় অস্ত্রশিল্পকে স্বয়ংসম্পূর্ণ করার পেছনে ব্যাপক অবদান রেখেছিলেন। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরানের যেসব মিত্র বা প্রক্সি নেটওয়ার্ক রয়েছে, বাহিদির নেতৃত্বে তাদের সাথে IRGCর সমন্বয় এবং লজিস্টিক সাপোর্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে, যা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোর জন্য এই অঞ্চলে নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে।